বিটিএস একাডেমি, বেস্ট টিচিং স্কিলস একাডেমি, এই অনলাইন হিস্ট্রি ক্লাসে আমি প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা সকলেই অবগত আছো, এটি এমন একটি অনলাইন চ্যানেল যেখানে আমি হামিম স্যার প্রতিনিয়ত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ টপিকগুলি নিয়ে আলোচনা করে থাকি এবং এই ইতিহাস ক্লাস থেকে তোমরা অবশ্যই বিভিন্ন বিষয়ে ধারণা ক্লিয়ার করতে পারো এই আশা রাখি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো, যেটি অবশ্যই 2025 সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই টপিকটি হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতবর্ষের ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল তার সংক্ষিপ্ত পরিচয় দাও। আশা করি তোমরা সকলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং যদি তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই এই বিষয়টি সম্পর্কে তোমরা ক্লিয়ার ধারণা পেতে পারবে। আর অবশ্যই আমার প্রতিটা ভিডিও তোমরা নিয়মিত ফলো করো। নিচে যে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে সেখানে আমার অন্যান্য ভিডিওগুলির লিঙ্ক থাকবে। এছাড়াও উপরে যে আই বাটন আছে সেখান থেকেও তোমরা এই ভিডিওর অন্যান্য যে ভিডিওগুলি হয়েছে তোমাদের ক্লাস সংক্রান্ত বিষয়ে তার লিঙ্ক পেতে পারবে। যাই হোক, আমি আলোচনায় আসছি ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রথমে আমি ভূমিকা সম্পর্কে আলোকপাত করব। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যা রাজস্ব আদায়ের অধিকার বা দেওয়ানির অধিকার লাভ করেছিল। এই দেওয়ানি লাভ কোম্পানির রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা ও অর্থনৈতিক ক্ষেত্রে তাদের ভিত্তিকে মজবুত করেছিল। এরপর থেকেই কোম্পানি ভারতে প্রচলিত ভূমি রাজস্ব ব্যবস্থা ত্রুটি দূর করে একটি সুসংবদ্ধ ও রাজস্ব ব্যবস্থা সৃষ্টি করতে উদ্যোগী হয়েছিল। তাহলে প্রথমেই আমি যদি এর ভূমিকার আলোচনা প্রসঙ্গে বলি, আমরা জানি 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি আদায়ের অধিকার লাভ করেছিল এবং এই দেওয়ানি লাভ কোম্পানির রাজনৈতিক আধিপত্য যেমন প্রতিষ্ঠা হয়েছিল তেমনি অর্থনৈতিক দিক থেকেও এই ভিত্তিটাকে মজবুত করেছিল এই দেওয়ানি লাভ। কাজে এরপর থেকেই কোম্পানি ভারতবর্ষের এই যে তারা রাজস্ব আদায় করার অধিকারটা লাভ করলো, এই রাজস্বটা কিভাবে আদায় করা হবে, কোন পদ্ধতিতে আদায় করা হবে, এই নিয়ে তারা বিভিন্ন জল্পনা কল্পনা শুরু করলো, বিভিন্ন নিয়ম নীতি আরোপ করতে শুরু করলো। এই কি পদক্ষেপ নিয়েছিল সে প্রসঙ্গেই আমি আজকে আলোকপাত করতে বসেছি। সর্বপ্রথম ব্রিটিশ কোম্পানির পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটি হলো পাঁচশালা বন্দোবস্ত। এক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে বড়লাট হয়ে ভারতে এসে লর্ড ওয়ারেন হেস্টিংস ভূমি রাজস্ব ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। এই জন্য তার শাসনকালকে ভূমি রাজস্ব সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার যুগ বলে অভিহিত করা হয়। 1782 খ্রিস্টাব্দে তিনি বোর্ড অব রেভিনিউ ও ভ্রাম্যমাণ কমিটি গঠন করে জেলায় জেলায় গিয়ে নিলামের মাধ্যমে 5 বছরের জন্য জমি বন্দোবস্ত চালু করেন। এটি পাঁচশালা বন্দোবস্ত বা ইজারাদারি ব্যবস্থা নামে পরিচিত। তবে ইজারাদাররা নানাভাবে কৃষকদের অত্যাচার করতে থাকায় এই ব্যবস্থা ফলপ্রসূ হয়নি। তাহলে সর্বপ্রথম দেখা যাচ্ছে যে 1770 খ্রিস্টাব্দে বাংলায় যখন একটা দুর্ভিক্ষ সংগঠিত হলো এবং এই দুর্ভিক্ষকে জন্য ভারতবর্ষের যে পরিস্থিতি বা বাংলার এই দুর্ভিক্ষ আর্থিক দিক থেকে যেভাবে পিছিয়ে দিয়েছিল সেটা ব্রিটিশ কোম্পানির যারা শাসনকর্তা ছিলেন, কর্মকর্তা ছিলেন, তাদের কাছে যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। তাই তারা কি ঠিক করলো যে ভারতবর্ষের যে দ্বৈত শাসন ব্যবস্থা চলে আসছিল 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করার পর থেকে বাংলায় যে দ্বৈত শাসন ব্যবস্থা চলে আসছিল নবাব এবং কোম্পানির শাসন ব্যবস্থা, সেটাকে অবসান ঘটানোর জন্য ভারতবর্ষের বাংলা প্রদেশে একজন গভর্নর জেনারেল নিযুক্ত করা হলো, যার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তো ওয়ারেন হেস্টিংস যখন এখানে
গভর্নর হয়ে এলেন, তখন তিনি সর্বপ্রথম ভূমি রাজস্ব ব্যবস্থার বিষয়ে একটা পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। এই জন্য তার শাসনকালটাকে ভূমি রাজস্ব সংক্রান্ত বিষয়ের পরীক্ষা নিরীক্ষার যুগ বলা হয়। তিনি 1772 খ্রিস্টাব্দে বোর্ড অব রেভিনিউ বা ভ্রাম্যমাণ কমিটি গঠন করে জেলায় জেলায় গিয়ে নিলামের মাধ্যমে 5 বছরের জন্য জমির বন্দোবস্ত দিয়েছিলেন। এই বন্দোবস্তকে পাঁচসালা বন্দোবস্ত বা ইজারাদারি ব্যবস্থা বলা হয়। তবে এই ব্যবস্থা কিন্তু খুব একটা ফলপ্রসূ হয়নি, কারণ 5 বছরের জন্য জমি তাদেরকে দেওয়ার ফলে তার যে সুফল কিন্তু কোম্পানি প্রথমে বুঝতে পারেনি। এই জন্য এর পরবর্তী পদক্ষেপ হিসাবে কোম্পানি শুরু করলো একসালা বন্দোবস্ত, অর্থাৎ একসালা বন্দোবস্ত মানে 1 বছরের জন্য 1 সালের জন্য ভূমি বন্দোবস্ত দেওয়া। এই যে একসালা বন্দোবস্তের কথা বলা হচ্ছে, এক্ষেত্রে বলা হচ্ছে 1777 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস 5 সালা বন্দোবস্তের অবসান ঘটিয়ে জমিদারদের সঙ্গে 1 বছরের চুক্তি করেন। এই ব্যবস্থা একসালা বন্দোবস্ত নামে পরিচিত। এই ব্যবস্থা মাত্র 2 বছর টিকে ছিল। এই ব্যবস্থা 1 বছরের জন্য থাকায় কৃষকরা উৎপাদনে উৎসাহ পেত না। মানে 1772 খ্রিস্টাব্দে শুরু করেছিল 5 সালা বন্দোবস্ত। 5 বছর পর 1777 খ্রিস্টাব্দে ওই বন্দোবস্তকে বাতিল করে শুরু হলো একসালা বন্দোবস্ত, মানে 1 বছরের জন্য জমিদারদেরকে জমিগুলি দেওয়া শুরু হলো। কিন্তু এইটি মাত্র 2 বছর চলেছিল। কারণটা কি না, 1 বছরের মধ্যে জমি পাওয়ার ফলে, 1 বছরের জন্য জমি পাওয়ার ফলে কিন্তু জমিদাররা কিন্তু খুব একটা ইন্টারেস্ট বা আগ্রহ কিন্তু এই জমির প্রতি দেখাতো না, যার ফলে এই একসালা বন্দোবস্তটা কিন্তু খুব একটা ফলপ্রসূ হয়নি। কাজেই এর পরবর্তী হিসাবে নতুন একটি বন্দোবস্ত চালু করা হয়, যার নাম হচ্ছে 10 সালা বন্দোবস্ত, অর্থাৎ 10 বছরের জন্য জমিগুলি জমিদারকে চুক্তিতে দেওয়া হয়। এক্ষেত্রে কি বলা হয় না, 10 সালা বন্দোবস্তে বলা হয় এরপর বড়লাট হয়ে আসেন লর্ড কর্নওয়ালিস। তিনি 1790 খ্রিস্টাব্দে জন শোরের সুপারিশ ক্রমে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রদানের বিনিময়ে জমিদারদের সঙ্গে 10 বছর মেয়াদি জমি বন্দোবস্ত করেন এবং বাংলা প্রেসিডেন্সিতে কার্যকর এই ব্যবস্থা 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। মানে ওয়ারেন হেস্টিংস এর পর বড়লাট হয়ে আসছেন লর্ড কর্নওয়ালিস। তিনি 1790 খ্রিস্টাব্দে জন শোর, তার যে পরামর্শদাতা ছিলেন তার নাম ছিল জন শোর। এই জন শোরের সুপারিশ ক্রমে তিনি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রদানের বিনিময়ে জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য চুক্তি করেছিলেন। তাই এটিকে 10 সালা বন্দোবস্ত বলা হয় এবং বাংলা প্রেসিডেন্সিতে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছিল, অর্থাৎ জমিদারদেরকে 10 বছরের জন্য জমিগুলি চাষ করা বা সেখান থেকে ভূমি রাজস্ব আদায় করার অধিকার দেওয়া। 10 সালা বন্দোবস্ত যখন ফলপ্রসূ হলো না, এই 10 সালা বন্দোবস্তের পর লর্ড কর্নওয়ালিস বাংলায় ভূমি রাজস্ব আদায় করার জন্য একটি চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করলেন, নতুন একটি বন্দোবস্ত যার নাম হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। এক্ষেত্রে লক্ষ্য করা যায় যে লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ কোম্পানির ডিরেক্টর সভার অনুমোদনের ভিত্তিতে 10 সালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেন। এই ব্যবস্থার দ্বারা সূর্যাস্ত আইনের মাধ্যমে জমির উপর জমিদারদের বংশানুক্রমিক অধিকার স্বীকৃত হয়। মানে যখন 10 সালা বন্দোবস্তটা কার্যকরী হলো না, তখন 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ কোম্পানির ডিরেক্টর সভার অনুমোদন দিল যে আপনি এই বন্দোবস্তটা চিরস্থায়ীভাবে দিয়ে দেন। যদি জমিগুলি চিরস্থায়ীভাবে জমিদারদেরকে দিয়ে দেওয়া হয় এবং একটি আইন প্রণয়ন করা হয়, সূর্যাস্ত আইন, অর্থাৎ নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগেই রাজস্ব কোম্পানির খাতে জমা করতে হবে। এইরূপ সূর্যাস্ত আইনের মাধ্যমে জমির উপর জমিদারদের অধিকারটা বংশানুক্রমিক করা হয়। এই যে ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে যে নীতিটা প্রবর্তন করা হয়, এই নীতিটাকে বলা হয় চিরস্থায়ী বন্দোবস্ত। এই চিরস্থায়ী বন্দোবস্তের বেশ কিছু সুফল বা কুফল ছিল, কিছু সুবিধা বা কিছু অসুবিধা ছিল। প্রথমে আমি আলোচনা করার চেষ্টা করব যে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের ফলে সুবিধাগুলি কি ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধাগুলি হলো: 1, সরকারের আয় নিশ্চিত হওয়ার ফলে কোম্পানির বাজেট প্রস্তুত করার সুবিধা হয়। 2, বংশানুক্রমিকভাবে জমির অধিকার পেয়ে জমিদাররা জমি ও প্রজাদের উন্নতির জন্য সচেষ্ট হয়। 3, কৃষির উন্নতি ঘটে এবং কৃষিযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি পায়।
তাহলে এই চিরস্থায়ী বন্দোবস্তের তিনটি গুরুত্বপূর্ণ সুবিধার কথা এখানে উল্লেখ করা হয়েছে। প্রথম সুবিধা কি, যে কোম্পানি যখন চিরস্থায়ীভাবে জমিগুলি জমিদারদেরকে দিয়ে দিল, তাদের কাছে একটা তথ্য রয়ে গেল যে বছর শেষে আমি কত পরিমাণ অর্থ সেখান থেকে পেতে পারি। মানে এই যে অর্থটা পাওয়ার ফলে সেই অর্থটা আমরা কোন কোন খাতে কিভাবে ব্যয় করব, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে। অর্থাৎ মূল বিষয় যেটা হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যে অর্থটা আসছে তার একটা নির্দিষ্ট বাজেট করা কোম্পানির পক্ষে সহজ হয়ে যাচ্ছে। দ্বিতীয় সুফল কি বলা হচ্ছে, যে এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমির অধিকারটা বংশানুক্রমিক ভাবে পেয়ে যাওয়ার ফলে প্রতিটা জমিদার কিন্তু জমিগুলির মান উন্নয়ন করতে এবং প্রজাদের উন্নতি করতে তারা সচেষ্ট হয়। কারণ তারা জানে যে জমিদারটি এর আগে কি ভয় ছিল, যে 5 বছর পর জমিটা আমার কাছ থেকে নিয়ে অন্য কাউকে দিতে পারে, বা 1 বছর পর জমিটা অন্য কাউকে দিতে পারে, 5 বছর পর জমিটা অন্য কাউকে দিতে পারে। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত হওয়ার ফল কি হলো, যে জমিটি চিরস্থায়ী ভাবে দিয়ে দেওয়া হলো। এই যে জমিটি চিরস্থায়ী ভাবে দিয়ে দেওয়া হলো, তার ফলে প্রতিটা কৃষক কিন্তু জমিদার কিন্তু কি হলো, তার জমির মান উন্নয়নের দিকে তারা কিন্তু গুরুত্ব দিল। আর তৃতীয় সুবিধায় কি বলা হচ্ছে না, তৃতীয় সুবিধায় বলা হচ্ছে কৃষির উন্নতি ঘটে এবং কৃষিযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে জমির উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কৃষি বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে কৃষিযোগ্য জমির পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে এই চিরস্থায়ী বন্দোবস্তের এই সুবিধাগুলি থাকলেও চিরস্থায়ী বন্দোবস্তের বেশ কিছু অসুবিধাও লক্ষ্য করা যায়। চিরস্থায়ী বন্দোবস্তের কি অসুবিধা ছিল না, এর প্রধান অসুবিধা হলো যে সূর্যাস্ত আইনের ফলে অনেক জমিদার তাদের জমিদারি হারায়। 2, পরবর্তীকালে জমির মূল্য বা কৃষির উৎপাদন বৃদ্ধি পেলেও কোম্পানি রাজস্ব বৃদ্ধির কোনো সম্ভাবনা ছিল না। 3, এই ব্যবস্থায় কৃষকদের জমির উপর কোনো সত্ত্ব থাকতো না। তাহলে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের জন্য অসুবিধাও 3টে লক্ষ্য করা যাচ্ছে বা দেখানো হচ্ছে। কি না, সূর্যাস্ত আইনের ফলে কি বলা হচ্ছে, যে নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে কোম্পানির খাতায় কিন্তু রাজস্বের অর্থ জমা করতে হবে। কিন্তু এটা করার ফলে কি হলো না, যখনই এটা করা হলো তার ফলে কি হচ্ছে না, সূর্যাস্ত আইনের ফলে জমিদাররা তাদের জমিদারি হারিয়ে ফেলছে নির্দিষ্ট দিনে না দিতে পারার ফলে। আর একটা কি হচ্ছে না, পরবর্তীকালে জমির মূল্য বা কৃষি উৎপাদন বৃদ্ধি পেলেও কোম্পানি কিন্তু রাজস্ব বৃদ্ধির কোনো সম্ভাবনা দেখা যায়নি। আর মানে দেখা যাচ্ছে উৎপাদনটা বেড়ে গেছে, অনেক পরিমাণ আয় বেড়ে গেছে, কিন্তু কোম্পানি যেহেতু ফিক্সড করে দিয়েছে রাজস্বের পরিমাণটা কিন্তু বাড়ছে না। আর চিরস্থায়ীভাবে জমিগুলি জমিদারদেরকে দিয়ে দেওয়ার ফলে সেই জমির উপর কৃষকদের কিন্তু কোনো অধিকার থাকছে না। তাই এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে কিছু সুবিধাও যেমন হয়েছিল, তেমন বেশ কিছু অসুবিধাও হয়েছে। বাংলার ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলেও ভারতবর্ষের অন্যান্য প্রদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে অন্য নীতি গ্রহণ করেছিল। এক্ষেত্রে উল্লেখযোগ্য অপর একটি বন্দোবস্ত হলো রায়তওয়ারি বন্দোবস্ত। 1820 খ্রিস্টাব্দে টমাস মনরো এবং আলেকজান্ডার রিডের উদ্যোগে ভারতের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়। এই ব্যবস্থায় সরকারের সঙ্গে রায়ত বা কৃষকদের সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। এই ব্যবস্থার মেয়াদ ছিল 20 থেকে 30 বছরের। এই ব্যবস্থায় রাজস্বের হার ছিল খুব বেশি, 45 থেকে 55%। উৎপাদন না হলে কৃষকরা রাজস্ব প্রদান করতেও বাধ্য থাকত, তার ফলে দারিদ্র ও দুর্ভিক্ষের সম্মুখীন তারা হয়। তাহলে বিষয়টা কি না, ভারতবর্ষের বাংলা প্রদেশে বারবার পরীক্ষা নিরীক্ষার পর 5 সালা, 1 সালা, 10 সালা বন্দোবস্তের পর শেষমেশ প্রবর্তিত হয় চিরস্থায়ী বন্দোবস্ত। কিন্তু বাংলা বাদ দিয়ে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে যেখানে ধীরে ধীরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে একটু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন দক্ষিণ ভারতের ক্ষেত্রে, দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম ভারতের ক্ষেত্রে যে ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল তার নাম রায়তওয়ারি বন্দোবস্ত। 1820 খ্রিস্টাব্দে টমাস মনরো এবং আলেকজান্ডার রিডের উদ্যোগে এই বন্দোবস্ত চালু হয়েছিল। এই ব্যবস্থায় কি হয়েছিল, যেমন চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে জমিদারদেরকে বন্দোবস্ত দেওয়া হতো, তারা তাদের মতো করে চাষ করত।
কিন্তু রায়তওয়ারি বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য হলো যেখানে কোম্পানি সরাসরি রায়ত বা কৃষকদের সঙ্গে চুক্তি করত এবং এই চুক্তিটি হতো 20 থেকে 30 বছরের এবং এই রাজস্বর হার বা পরিমাণটাও ছিল অনেক বেশি, 45 থেকে 55%। এবং এখানে উল্লেখ করা ছিল চুক্তিতে যে যদি উৎপাদন কোনো কারণে না হয় কোনো বছর, তাহলেও কিন্তু রাজস্ব দিতেই হবে, কোনোভাবে কিন্তু রাজস্ব মকুব করা যাবে না। উৎপাদন না হলেও কৃষকেরা রাজস্ব প্রদান করতে বাধ্য থাকতো, যার ফলে কি লক্ষ্য করা যায় যে ধীরে ধীরে কিন্তু তারা দারিদ্র বা দুর্ভিক্ষের সম্মুখীন হয়। এই রায়তওয়ারি বন্দোবস্ত ছাড়াও ভারতবর্ষের অন্যত্র প্রবর্তিত আরেকটি উল্লেখযোগ্য বন্দোবস্ত হলো মহলওয়ারি বন্দোবস্ত। এক্ষেত্রে কি লক্ষ্য করা যায় না 1822 খ্রিস্টাব্দে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের কিছু অঞ্চলে কয়েকটি গ্রাম নিয়ে এক একটি মহল তৈরি করে যে ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করা হয় তা মহলওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত। এই ব্যবস্থা প্রবর্তনে এলফিনস্টোনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই ব্যবস্থায় রাজস্বের হার খুব উঁচু হওয়ায় কৃষকরা অত্যাচারিত ও শোষিত হতো, তাদের দুর্দশার কোনো পরিবর্তন হয়নি। মানে মহলওয়ারি বন্দোবস্তটা লক্ষ্য করা যায় ভারতবর্ষের উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে। এক্ষেত্রে কতগুলি গ্রামকে নিয়ে একটা মহল তৈরি করা হয় এবং সেখানে যে ভূমি রাজস্ব ব্যবস্থা করা হয় সেটাকে মহলওয়ারি ব্যবস্থা বলা হচ্ছে। এবং এই ব্যবস্থা যিনি প্রবর্তন করেছিলেন তার নাম হচ্ছে এলফিনস্টোন, তার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই ব্যবস্থায় রাজস্বের হার ছিল কিন্তু অনেক বেশি এবং কৃষকদের উপর অত্যাচার করে তাদেরকে শোষণ করে এই রাজস্ব আদায় করা হতো। তাদের দুর্দশার কোনো পরিবর্তন কিন্তু এর ফলে কৃষকদের হয়নি। কাজে এই বন্দোবস্তটাও কিন্তু রায়তওয়ারি বন্দোবস্তের মতোই কিন্তু কৃষকদের জন্য যথেষ্ট কষ্টের ছিল বা যথেষ্ট দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অপর একটি ভূমি বন্দোবস্ত ব্রিটিশ আমলে হলো ভাইয়াচারি ব্যবস্থা। এক্ষেত্রে কি লক্ষ্য করা যায় না 1824 খ্রিস্টাব্দে এলফিনস্টোন এবং হল্ট ম্যাকেনজি পাঞ্জাবে কৃষকদের সঙ্গে আলাদা আলাদা ভাবে রাজস্ব ধার্য করে গ্রামের নির্ধারিত একজন ব্যক্তির দ্বারা তা সংগ্রহের ব্যবস্থা করেছিল। এটি ভাইয়াচারি ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থাতেও কৃষকরা নানাভাবে শোষিত হতো। তবে আরেকটি বন্দোবস্তের কথা বলা হচ্ছে যার নাম হচ্ছে ভাইয়াচারি বন্দোবস্ত। এক্ষেত্রে লক্ষ্য করা যায় যে 1824 খ্রিস্টাব্দে এলফিনস্টোন এবং হল্ট ম্যাকেনজি পাঞ্জাবের ক্ষেত্রে এই ব্যবস্থা লক্ষ্য করা যায়। পাঞ্জাবের কৃষকদের সঙ্গে পৃথক পৃথক ভাবে চুক্তি করে এই রাজস্ব নির্ধারিত করা হয় এবং একজন ব্যক্তির দ্বারা তা সংগ্রহ করার ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থাটাই ছিল ভাইয়াচারি ব্যবস্থা। এখানেও কিন্তু কৃষকরা যথেষ্ট ভাবে শোষিত হতো। যাই হোক, আমরা তাহলে মোটামুটি আলোচনা করলাম যে ভারতবর্ষের যে ভূমি বন্দোবস্ত ব্রিটিশ আমলে হয়েছিল, বাংলায় কি ধরনের হয়েছিল বা ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে কি ধরনের হয়েছিল সেটা এখানে আলোকপাত করলাম। তো এই ভূমি বন্দোবস্তের যদি আমি একটা মূল্যায়ন করি ভারতবর্ষে ব্রিটিশ আমলের বা যার উপসংহার আছে সেটা কি বলা যায় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে প্রবর্তিত বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা কৃষকদের জীবনে চরম সর্বনাশ ডেকে আনে। বাংলা তথা ভারতের সমাজ ও অর্থনীতিতে ভূমি রাজস্ব ব্যবস্থার গভীর প্রভাব পড়ে। এর দ্বারা ইংরেজরা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হলেও কৃষকদের অবস্থা ছিল সেই তিমিরেই। এমনকি এই ব্যবস্থায় চিরাচরিত ভারতীয় সমাজের বৈশিষ্ট্যগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এক্ষেত্রে বলা হচ্ছে যে ভারতবর্ষের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে যে অঞ্চলে তাদের অধিকার লাভ করছে সেখানে তারা রাজস্ব আদায়ের জন্য যে নীতিগুলি তারা প্রণয়ন করছে কোনো নীতিই কিন্তু কৃষকদের স্বার্থে করা হয়নি। প্রতিটা নীতির ক্ষেত্রেই কিন্তু কৃষকদের ক্ষেত্রে কিন্তু চরম দুর্দশা নেমে এসেছিল। কারণ প্রতিটা রাজস্ব আদায় করার জন্য যে নীতি নির্ধারণ করা হয়েছিল, চিরস্থায়ী বন্দোবস্তই বলো বা রায়তওয়ারি বলো বা মহলওয়ারি বলো, প্রতিটা ক্ষেত্রেই মূল লক্ষ্য ছিল যতটা বেশি সংখ্যক রাজস্ব কিন্তু কৃষকদের কাছ থেকে আদায় করা, যেটা কিন্তু কৃষকদের জীবনে চরম সর্বনাশ ডেকে এনেছিল। বাংলা তথা ভারতের সমাজ অর্থনীতিতে এই ভূমি রাজস্ব ব্যবস্থা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এর দ্বারা ইংরেজরা যেমন অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি সমৃদ্ধশালী হয়েছিল, কিন্তু কৃষকেরা ভারতবর্ষের সাধারণ জনগণ কিন্তু যথেষ্ট দুর্বলতার মধ্যে পড়েছিল এবং এই ব্যবস্থার দ্বারা ভারতবর্ষের সামাজিক চিরাচরিত যে ভারতীয় সমাজ ব্যবস্থা তা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল।
যাই হোক, এই ক্লাসের মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করলাম যে ভারতবর্ষের ভূমি রাজস্ব ব্যবস্থাগুলি ইংরেজ আমলে কেমন ছিল। এগুলো এক একটা ধরে ধরে আলোচনা করলে অনেক বড় আকারে আলোচনা করা যায়। চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে একটা বড় আলোচনা হতে পারে, শুধুমাত্র রায়তরে নিয়ে একটা বড় ক্লাস হতে পারে, কিন্তু তোমাদের দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে ভারতবর্ষে ব্রিটিশ আমলের ভূমি রাজস্ব ব্যবস্থা এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আমাদেরকে সব ভূমি রাজস্ব ব্যবস্থাগুলি কিন্তু একটু করে আলোচনা করতে হবে। আমি এই ক্লাসের মধ্যে সেটাই করার চেষ্টা করলাম যে ভারতবর্ষের ভূমি রাজস্ব ব্যবস্থাগুলি ইংরেজ আমলে কি কি ছিল সেটা এখানে এক এক আলোকপাত করলাম। আশা করি তোমরা এখান থেকে এই ক্লাসটি শেষ পর্যন্ত ফলো করেছো ভিডিওটি, এবং এখান থেকে তোমরা যথেষ্ট তথ্য সমৃদ্ধ হয়েছো। অবশ্যই এর পরের ক্লাসে আমি তোমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে চিরস্থায়ী বন্দোবস্ত, সেই চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে একটা আলাদা করে ক্লাস করার চেষ্টা করব। অবশ্যই প্রত্যেকে নিয়মিত এই ভিডিওগুলি ফলো করো এবং তোমাদের ইতিহাসের যে সমস্ত সমস্যা আছে, ইতিহাসের তোমাদের জিজ্ঞাসা দূর করার জন্য, তোমাদের ইতিহাসের ডাউট ক্লিয়ার করার জন্য, তোমাদের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে একটু খোলামেলা বিস্তারিত আলোচনা করার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য এই অনলাইন ক্লাসটি আমি করছি। কিউএন হামিম স্যার, নিয়মিত আমি ক্লাসগুলি করছি। তোমরা অবশ্যই আমার প্রতিটি ভিডিও ফলো করো এবং ভিডিওগুলি ফলো করে তোমরা তোমাদের ইতিহাসের যে সমস্যাগুলি আছে ক্লাস 11 এবং ক্লাস 12-এর সেগুলো তোমরা সমাধান করার চেষ্টা করো। আজ এ পর্যন্তই। অবশ্যই পরের ক্লাসে আমি আলোচনা করব ভারতবর্ষের ইংরেজ আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে।